বন্ধুরা সকলে জানি সুপ্রিম কোর্টে এসএসসি 26,000 চাকরি বাতিলের একটা গুরুত্বপূর্ণ শুনানি ছিল, যেখানে প্রায় দীর্ঘ 4 ঘন্টার উপর শুনানি হয় এবং পরবর্তী কিন্তু একটা শুনানির ডেট নির্ধারিত হয়েছে। আগে আমরা দেখে নিই আগামী কবে এই শুনানিটা হতে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কম্পিউটার জেনারেটেড একটা টেন্টেটিভ ডেট এখানে দেওয়া হয়েছে 7ই জানুয়ারি 2025, অর্থাৎ নতুন ইয়ারে 7 জানুয়ারি কিন্তু এই পরবর্তী শুনানি হবে, যেখানে তিনি মনে করেছেন যে এই সম্পর্কে আরো পয়েন্টস দরকার, আরো কিছু গুরুত্বপূর্ণ যেটা পয়েন্টস রয়েছে সেগুলো শোনা দরকার। অর্থাৎ যে সমস্ত আইনজীবীরা এখনো বলতে পারেননি, বিশেষ করে এসএসসি চাকরি বাতিলের পক্ষে যারা রয়েছে তাদের বক্তব্য কিন্তু এখন শোনা হয়নি, যেটা তিনি আগামীতে শুনবেন এবং সেখানে একটা রায় আসতে চলেছে। অর্থাৎ 7 জানুয়ারিতে কিন্তু একটা গুরুত্বপূর্ণ এই সম্পর্কে অর্ডার হতে চলেছে। ওকে, তো আজকে আমরা দেখে নেব যে সারা দিন ধরে যে শুনানি হলো সেখানে কি কি পয়েন্টস উঠে এসেছে, প্রধান বিচারপতির কি কি অবজারভেশন রয়েছে, ডিটেলস আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অতএব বন্ধুরা ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে এবং এই চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবে। তো একদম কোর্ট নম্বর 1-এ আজকে নির্ধারিত সময়ে 10টা 35 দিকে শুনানি শুরু হয় এবং দীর্ঘ শুনানি প্রথম ধাপে হয় 1টা পর্যন্ত, তারপর আবার 2টো থেকে শুনানি শুরু হয়। প্রথম হাফে অর্থাৎ 1টা পর্যন্ত যে শুনানি হয়েছিল সেখানে পুরোটাই এসএসসি এর যে আইনজীবীরা ছিলেন তিনারা বক্তব্য রাখেন তেনাদের পক্ষে, যে প্যানেল যে ক্যান্সেল যাতে না হয়, কি করে সেফগার্ড দেওয়া যায় 26,000 যে পুরো শিক্ষকদেরকে, সেখানে গ্রুপ ডি গ্রুপ সি আছে উভয়কে। তো যেখানে বিচারপতি কিন্তু তিনি শুনেছেন প্রত্যেকটা আইনজীবীর বক্তব্য, তিনি খুব সুন্দরভাবে শুনেছেন এবং শোনার পরে তিনার যে এক্সপ্রেশন, তিনার যে অবজারভেশন পুরোটাই কিন্তু বাতিলের পক্ষেই অনেকটা দেখা গেল, বাতিলের পক্ষে। কেননা তিনি যে সমস্ত পয়েন্টসগুলা আইনজীবীদের কাছ থেকে জানতে চাইছেন, যে সমস্ত অ্যান্সার কোয়েশ্চেনগুলো তিনি করছেন, সে সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার তিনি কিন্তু যথোপযুক্তভাবে পাননি। কি কি প্রশ্ন করা হয়েছিল বা কি কি প্রশ্ন জর্জরিত হয়েছিল আজকের যে বিচারপতিরা, তার আগে একটা সুন্দর কোটেশন দিয়ে শুরু করব, যে কোটেশনটা একটা ইম্পর্টেন্ট একটা উক্তি বলা যেতে পারে, যে তিনি বলেন ডাল মে কুচ কালা হ্যায় और সব কুচ কালা হ্যায়। এই যে মন্তব্য তিনি করলেন কিসের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ শুনানি পর্ব যখন চলছিল মধ্যশিক্ষা পর্ষদের একজন বিশিষ্ট আইনজীবী তিনি এই যে দুর্নীতির পক্ষে তিনি দুর্নীতিকে মেনে নিচ্ছেন যে হ্যাঁ কিছুটা দুর্নীতি হয়েছে, এসএসসির দ্বারা কিছুটা দুর্নীতি হয়েছে, তবে তিনি একটা উক্তি করলেন যে দেশে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগের এরকম কোনো সমস্যা হয়নি। তবে তিনি তারপরে এটা বললেন যে এটাতে তিনি উৎসাহ দিচ্ছেন না। এই কথা শোনার পরে প্রধান বিচারপতি তিনি একটু বিদ্রুপ সুরেই কিন্তু এই ধরনের কথা বলে দিলেন, ডালমে কালা হ্যায়, ইয়া সব কুছ কালা হ্যায়। এই যে মন্তব্য এখান থেকে তিনি করে দিলেন যে আইনজীবীরা এই দুর্নীতিকে সমর্থন করছে। ওকে, তো যে সমস্ত প্রশ্নগুলো বেশিভাবে করা হয়েছিল বা যে সমস্ত পয়েন্টসগুলো তিনি ধরেছিলেন, যেরকম যে সুপার নিউমেরিক পোস্ট কেন ক্রিয়েট করা হয়েছিল, তার উদ্দেশ্যটা কি, এই সম্পর্কে যথোপযুক্ত অ্যান্সার তিনি পাননি। তারপরে তিনি বললেন যে আদতে কি সম্ভব এই যোগ্য এবং অযোগ্য যে সমস্ত ক্যান্ডিডেটস রয়েছে, অ্যাপয়েন্টেড হয়েছে, তাদেরকে সেগ্রেগেশন বা আলাদা করা, এই ব্যাপারে রাজ্য সরকার কি সায় দিচ্ছে আলাদা করা। এই পরিপ্রেক্ষিতে আইনজীবীরা তিনি বলেন যে হ্যাঁ, যে সেগ্রেগেশন করা সম্ভব, যেটা সেই যখন হাইকোর্টে কেস হয় তখন কিন্তু এটা ওরা বলেনি, যে তখন যদি সেগ্রেগেশন করা সম্ভব এই কথা বলতো এবং সেগ্রেগেশন করতো তাহলে কিন্তু এই দিনটা দেখতে হতো না, বিশেষ করে যোগ্যদের জন্য। কেননা এই যে বাতিলটা যোগ্য উভয় সবাইকে বাতিল করা হয়েছে। তারপরে তিনি একটা গুরুত্বপূর্ণ পয়েন্টস তিনি বললেন, তাহলে যে হাইকোর্ট কেন এই ধরনের রায় দিল আমাকে একটু বুঝিয়ে বলুন, যে হাইকোর্ট কেন টোটাল প্যানেলটাকে বাতিল এবং তার সাথে জরিমানা শুধু করা হয়েছে, তাদেরকে বেতনের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে, এটা করা হলো কেন? নিশ্চয়ই সেখানে কোনো সেগ্রেগেশন বা কোনো এমন কিছু তথ্য দেওয়া হয়েছিল যে তথ্যটা হাইকোর্টের যে ডিভিশন বেঞ্চ তাদের কাছে মানা অযোগ্য বা মানার পক্ষে সম্ভব ছিল না, যার ফলে এটা দিয়েছে। এই ধরনের অনেক প্রশ্ন
তিনি বললেন এছাড়াও যে র্যাঙ্ক জাম্পিং, তারপর যে নাম্বার ম্যানিপুলেটেড করা, অর্থাৎ নাম্বার বাড়িয়ে দেওয়া, তার সাথে ওএমআর সিট ম্যানিপুলেশন, এই ব্যাপারটা কিন্তু প্রথম ধাপে, অর্থাৎ যে শুনানির যে ফার্স্ট ধাপ, যেটা ফার্স্ট হাফে একটা পর্যন্ত হয়েছিল, এরকম কিন্তু জর্জরিত করা হয়েছিল প্রশ্নবাণী। কোনো প্রশ্নের অ্যান্সার কিন্তু প্রধান বিচারপতি যথোপযুক্ত পাননি। সেই জন্য তিনি বারবার একটা কথা বলছেন যে তাহলে কি আগেকার যে যেটা ছিল যে রায়টা, সেটা কি বহাল রাখবে? তার কারণ যে এই যে সুপ্রিম কোর্টে যেটা যে মামলাটা চলছে, এটা কিন্তু একটা অন্তর্বর্তী স্থগিতাদেশ তৎকালীন যে প্রধান বিচারপতি দিয়েছিলেন। অর্থাৎ হাইকোর্ট থেকে এটা পুরো বাতিল করা হয় এবং ডিভিশন বেঞ্চের যেটা বাতিল করার পরে সুপ্রিম কোর্টে যায়। তারপর যে আগের যে বিচারপতি চন্দ্রচূড়, তিনি বলেছিলেন, মহামান্য যে প্রধান বিচারপতি, তিনি এটা অন্তর্বর্তীকালীন এটা স্থগিতাদেশ দিয়েছিলেন। তিনি বলেন তাহলে কি স্থগিতাদেশটাকে তুলে দিতে পারি? মানে এটা মানেটা কি? এটা মানে পুরো প্যানেলটাকে বাতিল করা। এইরকম ভাবে একটা মানে কথোপকথন শুরু হয়, প্রশ্নবাণ হয়, কিন্তু কোনো প্রশ্নের সদুত্তর অ্যান্সার কেউ দিতে পারেনি। একটাই কথা, ওএমআর সিট। তো এই ওএমআর সিট ব্যাপারে তিনি বারবার অবজার্ভ করলেন যে এসএসসির যে ডাটাবেস, এসএসসির যে হার্ড ডিস্ক বা যে ডাটাতে যে ওএমআর সিটের বা যে তথ্য রয়েছে, নাইসাকে দেওয়া যে তথ্য এবং মিরর ইমেজ এবং স্ক্যানটেককে দেওয়া যে তথ্য, তিনটে তথ্যের ভিতরে কোনোটাতে মিল নেই। তাহলে কি করে সেটা যোগ্য বা অযোগ্য এখন যে এসএসসি বলছে সেটা আলাদা করা যাবে? এটা কিন্তু তিনি বারবার বলেছেন এটা বুঝিয়ে বলতে, কিন্তু সেটা পারেন। তারপর তিনি বললেন যে এর জন্য আরও সময় দরকার, শুনতে হবে। তো হয় আজকে হবে, নইলে কালকে আবার শোনানো হবে, তারপর বিরতি হয়, অর্থাৎ যে টিফিন আওয়ার হয়, টিফিনের পরে যে শুনানি হয়, সেখানে কিন্তু যোগ্যদের হয়ে কিন্তু অনেকেই সওয়াল করেন। মনু সিংহ ছিলেন, আরও অনেক যিনারা যোগ্যদের হয়ে কিন্তু সওয়াল করেন। ওনাদের যেটা বক্তব্য যে সিবিআই এর দেওয়া যে তথ্য, বা সিবিআই কখনোই যোগ্যদের বিরুদ্ধে একটা তথ্য দেয়নি। তো এসএসসির যে ডাটাবেস, নাইসা যে ডাটাবেস, মিরর ইমেজ এবং সিবিআই দেওয়া তথ্য যেখানে যাক না কেন, যোগ্যদের কোনো মানে সেই ব্যাপারে কোনো মানে বলা হয়নি যে এরা অযোগ্য, যোগ্যদেরকে বাতিল করা হবে। সিবিআইয়ের দেওয়া তথ্য সেখানে প্রায় 5,000 প্লাসের কিন্তু বেনিয়ম যে চাকরি পেয়েছে, কার্যত সেটা কিন্তু এসএসসি মানে সেটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাহলে তাহলে মানে যোগ্য প্রার্থীদের হয়ে যে সমস্ত আইনজীবী তিনি বললেন, তাহলে যোগ্যদের কেন এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে? ওকে, সেই জন্য যোগ্যদের যেহেতু যে ওএমআর সিট, তাদের র্যাঙ্ক জাম্পিং, নাম্বার ম্যানিপুলেশন করা, ওএমআর সিট ম্যানিপুলেশন কোনোটাই তো নেই তাদের বিরুদ্ধে, তাহলে তাদেরকে কেন এই পুরো প্যানেলে বাতিলে তাদেরকে বাতিল করা হবে? যোগ্যদেরকে আলাদা করা হোক। তখন বিচারপতি তিনি বললেন, যেহেতু এসএসসির কাছে, নাইসার কাছে বা যে হার্ড ডিস্ক যে অরিজিনাল যে ওএমআর সিট সেটা তো নেই, এবং যার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে আলাদা করব, আমার কাছে ওএমআর সিট নেই, তাহলে কি করে আমি যোগ্য বা অযোগ্য সেটা আমি বিবেচনা করব? এটা কিন্তু একদম খুবই গুরুত্বপূর্ণ পয়েন্টস আজকের প্রধান বিচারপতি কিন্তু তিনি বললেন যে যোগ্যতা কিভাবে বিচার করা হবে, যেহেতু কোনো ডকুমেন্টস তো নেই, সমস্ত কিছু তো ডেস্ট্রয়েড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যোগ্য অযোগ্যর কোনো প্রশ্ন আসে না। এরকমভাবে কিন্তু সকলেই মানে যোগ্যদের হয়ে তাদের লাইফস্টাইল, লোন, এটসেট্রা, যে মানে সমাজের একটা মানে যে প্রতিষ্ঠিত সমস্ত কিছু তুলে ধরা হয়। এরপরে আসে গ্রুপ সি, গ্রুপ ডি এর পদের ব্যাপারে। এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পদের একটা গুরুত্বপূর্ণ মানে মানে বলা যায় পয়েন্টস এখানে দেওয়া হয়েছে যে গ্রুপ ডি এবং গ্রুপ সি এর ক্ষেত্রে কোনো র্যাঙ্ক জাম্পিং, কোনো যে নাম্বার বা যাদের কম নাম্বার, ঠিক আছে, তাদেরকে বেশি করে দেওয়া হচ্ছে, এই ধরনের কোনো কিন্তু অভিযোগ নেই। একটাই যেটা রয়েছে সেটা হচ্ছে ওএমআর সিট। তো সেই ক্ষেত্রে গ্রুপ ডিটাও কিন্তু এত হতে পারে না, অর্থাৎ তাদের বাতিল হতে পারে না, এরকম কিছু একটা আহ, একজন আইনজীবী তিনি বলছিলেন, কিন্তু বিচারপতি এটাকেও তিনি শুনলেন না। তিনি তিনাকে বসিয়ে দিলেন, অর্থাৎ পরবর্তী যে মানে আইনজীবী ছিলেন তাকে বলার সুযোগ দিলেন। এই আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু আজকে উঠেছিলেন, তিনাকে কয়েক মিনিটের জন্য সময় দেওয়া হয়েছিল। তিনি ডিজিটাল ব্যাপারটা নিয়ে, ডিজিটাল যে 1665B ডিজিটাল ব্যাপারে তিনি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করেছিলেন,
কিন্তু সেই তথ্য পরিপূর্ণভাবে শোনা হয়নি। তো গতি প্রকৃতি যেটা দেখা গেল প্রধান বিচারপতির, যে তিনি শুনছেন সমস্ত আইনজীবীদের কথা তিনি শুনছেন, খুব সুন্দরভাবে শুনছেন। কিন্তু তিনি যে সমস্ত অবজার্ভ গুলা করছেন, যে পয়েন্টস গুলা, সেই পয়েন্টসের যখন তিনি জিজ্ঞাসা করছেন, তাদের কাছ থেকে জানতে চাইছেন, কিন্তু কেউই ভালোভাবে সেটা অ্যান্সার দিতে পারছেন না। অর্থাৎ এক কথায় অ্যান্সার দিতে পারছেন না। যার ফলে তিনি স্যাটিসফাইড নয়। তো দেখা গেল, যদি সার্বিক যদি একটু দেখা যায়, মানে পুরো যে লাইভ স্ট্রিমটা যদি দেখা যায়, তো কিন্তু এখানে যে বাতিলের দিকে কিন্তু অনেকটা ইঙ্গিত দেখা যাচ্ছে। তার প্রধান যেটা কারণ হচ্ছে যে ওএমআর সিট ম্যানিপুলেশন, র্যাঙ্ক জাম্পিং, অর্থাৎ এক কথায় অরিজিনাল যেহেতু কোনো ডাটা নেই, তাহলে কি করে আলাদা করা যায়। সেজন্য তিনি এটা আরও সময় নিলেন, যে এই ব্যাপারে কিন্তু আরও কিছু জানা দরকার। সেজন্য পরবর্তী যে শুনানি, অর্থাৎ তিনি পরবর্তী যে 7ই জানুয়ারি এটা কম্পিউটার জেনারেটেড হয়েছে, ওদিন তিনি শুনবেন বাকি যারা রয়েছে। অর্থাৎ তিনি চাইছেন যে এই যে মামলা আর যাতে বেশি দীর্ঘায়িত না হয়, খুব দ্রুত এটা সমাধান হবে। এবং সম্ভবত 7ই জানুয়ারিতে তিনি শোনার পরে, মানে বাকি যারা বাকি রয়েছে তাদেরকে মানে বলতে চান্স দেওয়া হবে, এবং তিনি সেদিন কিন্তু একটা অর্ডার তিনি পাস করবেন। দেখা যাক সেদিকে কি হয়। তবে আজকের যে শুনানি, সবাই কিন্তু তাদের যুক্তি খাড়া করেছে, যোগ্যদের হয়েও যে সমস্ত আইনজীবী ছিলেন তেনারাও দিয়েছেন যে তাদের আহ, যে মূল্যবান বক্তব্য। এইবার প্রধান যিনি বিচারপতি আছেন, তিনি ডিসাইড করবেন যে এই যে ওএমআর সিট ম্যানিপুলেশন যেটা মূল কথা, তো এই যে মামলার যে মূল যে গতিপ্রকৃতি, অর্থাৎ প্যানেলটা সেটা থাকবে না, শুধুমাত্র অযোগ্যদের বাতিল করা হবে। তবে সিবিআই এর দেওয়া তথ্য অযোগ্যদের এবং এসএসসির দেওয়া আগের যে তথ্য অযোগ্যদের, সেটা কিন্তু অনেক ফারাক রয়েছে, অনেক ফারাক রয়েছে। এবং তারপরে ওএমআর সিট যে পাবলিশড হওয়া, ব্ল্যাঙ্ক ওএমআর সিট যখন পাবলিশড হয় ওয়েবসাইটে, সকলের কাছে আছে, যে সেখানে যদি দেখা যায় এই যে টোটাল যে অযোগ্যদের প্রায় 10,000 ছাপিয়ে যাবে। এবার দেখা যাক সেই 10,000 লিস্ট দিচ্ছে, না আগে যে 2-3 হাজার লিস্ট দিয়েছিল সেটা দিচ্ছে। যদি 2-3 হাজার লিস্ট দেয়, তাহলে কিন্তু আবার মানে ঘুরপথে, মানে এটা আবার দীর্ঘায়িত হবে, কেস হবে। এবার যদি সিজিআই অর্থাৎ প্রধান বিচারপতি তিনি যদি এটা অ্যাকসেপ্ট করেন, তিনি যদি বা তেনাকে যদি উপযুক্ত তথ্য দিয়ে বোঝানো হয়, তাহলে সেটা মানে রেহাই, এবং সেদিক থেকে কমিশনই পারবে যোগ্যদের বাঁচাতে। কেননা যোগ্যদের বাঁচাতে গিয়ে কমিশন যদি মানে অযোগ্যদের বাঁচাতে যেয়ে যদি যোগ্যদেরও দিকে কপ দেয়, তাহলে কিন্তু যোগ্যরাও কিন্তু বাঁচবে না। তার কারণ সিবিআই দেওয়ার যে তথ্য এবং এসএসসি দেওয়ার তথ্য অনেকটা ফারাক রয়েছে। তো প্রধান বিচারপতি তিনি সিবিআই এর দিকেই বেশি ঝোঁক করছেন, যে ওএমআর সিট ম্যানিপুলেশন, নাম্বার যে জাম্পিং, র্যাঙ্ক জাম্পিং, টোটাল ব্যাপারটা। তবে দেখা যাক আগামী 7 তারিখে কি হয়, সেদিক দিয়ে সকলের নজর থাকবে। তো আজকের যে মূল যে শুনানি এবং মূল পর্বের গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করা হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।